লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ ফিরোজ খান, তোমাদের নবম এবং দশম শ্রেণীর জীববিজ্ঞান ক্লাস নিব। এর আগে প্রথম ক্লাস অধ্যায় 1-এ জীবন পাঠ, এই অধ্যায়ের প্রথম ক্লাস এর আগে হয়েছে একটা। সেখানে আমরা জীববিজ্ঞান সম্বন্ধে ধারণা, জীববিজ্ঞানের 2টা শাখা, ফলিত শাখা, ভৌত শাখা, এরপর দ্বিপদ নামকরণ, শ্রেণীবিন্যাস, বিভিন্ন জীবের দ্বিপদ নামকরণ, এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা এই অধ্যায়ের আরেকটা অংশ, খুব গুরুত্বপূর্ণ অংশ, যার নাম হচ্ছে জীবজগৎ, জীবজগতের শ্রেণীবিন্যাস। আমরা এখন জীবজগতের শ্রেণীবিন্যাসে আজকে আলোচনা করব। তো জীবজগতের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে বলতে হয় যে সেই ক্যারোলাস লিনিয়াসের যুগ থেকে 20 শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত জীবজগতের শ্রেণীবিন্যাস বলতে বা জীবজগতের 2টি রাজ্য সম্বন্ধে আমরা জানতাম। সেটা আমরা যেটা বলা হতো সেটা হচ্ছে একটা হচ্ছে উদ্ভিদ এবং একটা হচ্ছে প্রাণী। এই 2টা রাজ্যকেই আসলে চিন্তাভাবনা করা হতো। কিন্তু বিজ্ঞানের অগ্রযাত্রায় কালগঠনের ধারাবাহিক বিভিন্ন বিজ্ঞানের অগ্রযাত্রার ধারাবাহিকতায় 1969 সালে আর.এস. হুইটটেকার নামে একজন বিজ্ঞানী, উনি জীবজগৎকে 5টি রাজ্য করার প্রস্তাব করেন। এবং পরবর্তীতে আরেকজন বিজ্ঞানী বার্গোলিস, উনি আবার 1974 সালে 5 বছর পর জীবজগতের 5টি রাজ্যকে ঠিক রেখে এই 5টি রাজ্যকে 2টি সুপার কিংডমের আওতায় অন্তর্ভুক্ত করেন এবং পরিমার্জিত রূপ প্রদান করেন। আমরা সেই শ্রেণীবিন্যাসই আজকে এখানে লক্ষ্য করব যে জীবজগতের প্রথমে 2টা সুপার কিংডম, এই 5টা রাজ্যকে যে 2টা সুপার কিংডমের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। 1 নম্বর সুপার কিংডমটা হচ্ছে প্রোক্যারিওটা, আরেকটা হচ্ছে সুপার কিংডম 2, সেটা হচ্ছে ইউক্যারিওটা। এই 2টা সুপার কিংডমের মধ্যে 5টা রাজ্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো শুরুতে দেখবো আমরা প্রোক্যারিওটা। পুরো কথার অর্থ হচ্ছে আদি, এবং ইউক্যারিওটা হচ্ছে প্রকৃত কোষ, আদি কোষ এবং প্রকৃত কোষ। এই আদি কথাটা থেকে আমরা বলতে পারি যে এদের এই কোষের পার্থক্যটা এদের পার্থক্য হচ্ছে কোষের পার্থক্য আর কি, নিউক্লিয়াসের পার্থক্য। সেটা হচ্ছে এখানে আদি কোষে অর্থাৎ নিউক্লিয়াসটা সুগঠিত নয়, আর এখানে হচ্ছে প্রকৃত কোষে অথবা অর্থাৎ নিউক্লিয়াসটা সুগঠিত থাকে। তো ঠিক এই 1 নম্বর যে সুপার কিংডম আছে প্রোক্যারিওটা, এই প্রোক্যারিওটার অন্তর্গত একটা রাজ্য, যেটাকে বলবো আমরা মনেরা। এখন আমরা জানবো এই যে প্রত্যেকটা রাজ্যের কয়েকটা করে বৈশিষ্ট্য জানবো এবং উদাহরণ জানবো, যেটা তোমাদের পরীক্ষায় আসবে। তো প্রথম কিংডম যে রাজ্য সেটা হচ্ছে মনেরা। মনেরা আসলে প্রোক্যারিওটা সুপার কিংডমের একমাত্র রাজ্য। তো মনেরা বৈশিষ্ট্য যেমন বলবো আমরা, এরা অবশ্যই এককোষী এবং কলোনয়েড এবং আরেকটা হচ্ছে ফিলামেন্টাস। এখানে তোমরা যেটা বুঝতে পারছো সেটা হচ্ছে ফিলামেন্টাসটা হচ্ছে একটা কোষগুলো একটি থেকে আরেকটি সজ্জিত হয়ে সুতার মতো আকার ধারণ করে, সেটা হচ্ছে ফিলামেন্ট। ফিলামেন্টের আকার ধারণ করে, সেটা হচ্ছে ফিলামেন্টাস। আর কলোনয়েড হচ্ছে এরা এককভাবে বাস করে না, এরা দলবদ্ধভাবে বাস করে। এরপরে এদের নিউক্লিয়াসের কথা যদি বলতে চাই আমরা আগে জানি যে প্রোক্যারিওটা রাজ্যের সুপার কিংডমের নিউক্লিয়াস সংগঠিত নয়, অর্থাৎ মনেরা রাজ্য তাই হবে নিউক্লিয়াসটা সংগঠিত নয়। অর্থাৎ এদের এই নিউক্লিয়াস বলতে আমরা বুঝি সংগঠিত নিউক্লিয়াস হচ্ছে নিউক্লিয়াসের 4টা অংশ আছে, একটা নিউক্লিয়ার মেমব্রেন, একটা নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং একটা নিউক্লিয়ার রেটিকুলাম। এই 4টা অংশ থাকলে সেটাকে আমরা সংগঠিত নিউক্লিয়াস বলবো। কিন্তু এখানে যেহেতু আমরা বলি না সংগঠিত নিউক্লিয়াস এখানে নাই, সংগঠিত নিউক্লিয়াস নাই, সেজন্য এখানে আসলে নিউক্লিয় বস্তুতে থাকবে, সেই নিউক্লিয় বস্তুটা সাইটোপ্লাজমে ছড়ানো থাকবে। আর এখানে রাইবোজোম শুধু সাইটোপ্লাজমিক অঙ্গাণু হিসেবে রাইবোজোম থাকবে, অন্য কোনো সাইটোপ্লাজমিক অঙ্গাণু থাকবে না। এবং এদের যে বিভাজনটা, এদের সাধারণত অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া এদের বিভাজন সম্পন্ন হয়, অর্থাৎ দ্বিবিভাজন প্রক্রিয়া এদের কোষ বিভাজনটা সম্পন্ন হয়। দ্বিবিভাজন বলতে এই কোষের যে নিউক্লিয়াস, মাতৃকোষের যে নিউক্লিয়াসটি এবং সাইটোপ্লাজম আসলে এটা বিভাজিত হয়ে 2টি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি করে, এটাই হচ্ছে দ্বিবিভাজন প্রক্রিয়া। আর এদের খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে। এই মোটামুটি এদের বৈশিষ্ট্য এবং উদাহরণ বলবো, মনেরা উদাহরণ বলবো নীলাভ সবুজ শৈবাল এবং ব্যাকটেরিয়া। এগুলো হচ্ছে আমাদের মনেরা রাজ্যের
বৈশিষ্ট্য এবং উদাহরণ। এটা প্রশ্ন হতে পারে, এখান থেকে 2 মার্কের অনুযায়ী প্রশ্ন হতে পারে আসলে ব্যাকটেরিয়াকে কেন মডেলের রাজ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তখন আমরা কি বলবো, এই মডেলের রাজ্যের যে বৈশিষ্ট্যগুলো, যে বলবো এখানে সুগঠিত নিউক্লিয়াস নাই, রাইবোজোম ছাড়া অন্য কোনো সাইটোপ্লাজম অঙ্গাণু নাই, হ্যাঁ, এইসব বলবো যে এই কারণে ব্যাকটেরিয়াকে মডেলের রাজ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন আমরা দেখবো সুপার কিংডম 2 এর আওতায় যে আমাদের 4টা রাজ্য আছে। সুপার কিংডম 2 ইউক্যারিওটা, প্রকৃত কোষ, আমাদের আদিবাসী বিপরীত কোষ যেটা, এবং এখানে তোমার 4টা রাজ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজ্য 2 হচ্ছে, আমরা এক রাজ্য শিখেছি আগে, এখন দেখবো আমরা কিংডম 2 প্রতিষ্ঠা। এই প্রতিষ্ঠা রাজ্যের বৈশিষ্ট্য আমরা জানবো এবং উদাহরণ জানবো। তো প্রতিষ্ঠা রাজ্যের এক নম্বর বৈশিষ্ট্য আমরা বলবো, ওখানে বলছিলাম আমরা এককোষী, এখন এখানে বলবো এককোষী ও বহুকোষী হতে পারে, এককভাবে বাস করতে পারে, আবার কলোনিভাবেও বাস করতে পারে, হ্যাঁ, ফিলামেন্টাস হতে পারে। এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। আমরা ফিলামেন্টাস এবং কলোনি ধারণা নিয়েছি। এরপরে বলবো আমরা এর যে কোষ বিভাজন পদ্ধতিটা, এই কোষ বিভাজন পদ্ধতিটা হচ্ছে মাইটোসিস প্রক্রিয়া প্রজনন সম্পন্ন হয়, এবং এখানে নিউক্লিয়াসটা সুগঠিত বলাই হলো যে ইউক্যারিওটা যেহেতু এর নিউক্লিয়াসটা অবশ্যই সুগঠিত হবে। তার মানে কি, নিউক্লিয় বস্তুগুলো নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাস এর মধ্যে অবস্থিত থাকে, নিউক্লিয় পর্দা দ্বারা আবৃত থাকে। আমরা এখানে এর আগে শিখেছি মডেলের রাজ্যে রাইবোজোম ছাড়া অন্য কোনো সাইটোপ্লাজমিক অঙ্গাণু নেই, কিন্তু এখানে রাইবোজোম সহ সকল সাইটোপ্লাজমিক অঙ্গাণু বিদ্যমান আছে। এরপরে আমরা দেখবো এর এই প্রতিষ্ঠা রাজ্যের উদাহরণ যদি বলতে আমরা আরেকটা দিন বলবো আমরা এখানে যে প্রতিষ্ঠা রাজ্যে কনজুগেশনের মাধ্যমে যৌন প্রজনন হয়। অর্থাৎ কনজুগেশনটা কি জিনিস? কনজুগেশনটা হচ্ছে এই একটা টাইপ, এই যৌন প্রজনন একটা টাইপ, যাকে কনজুগেশন অর্থাৎ জৈবনিকভাবে ভিন্ন হবে। যদি কখনো কনজুগেশনের সংজ্ঞা আসে যে এরা জৈবনিকভাবে ভিন্ন এবং গঠনগতভাবে এক, এরকম দুটি গ্যামেটের মিলনের ফলে যে জায়গা তৈরি হবে সেটা হচ্ছে আমাদের কনজুগেশন। এরপরে খাদ্য গ্রহণটা সম্পত্তি করবে। উদাহরণ হিসেবে বলবো আমরা এমিবা, প্যারামিসিয়া ইত্যাদি। এগুলো তোমাদের প্রতিষ্ঠা রাজ্যের বৈশিষ্ট্য। এরপরে আমরা এই সুপার কিংডম 2 এর আরেকটা রাজ্য সেটা হচ্ছে ফানজাই। আমরা অবশ্যই আমরা আগে থেকেই চিনি ফানজাইটা আসলে এরাও এককোষী বলবো, মাইসিলিয়াম বলবো। এরা সাধারণত স্থলজ এবং মৃত্যুজীবী এবং পরজীবী এর বৈশিষ্ট্য করতে পারে। এখানে মৃত্যুজীবী বলতে বোঝায় আসলে পোষক দেহটা মৃত থাকলে সেটাকে মৃত্যুজীবী বলবো, পোষক দেহ মৃত্যু, এবং পরজীবী যেটা হচ্ছে পোষক দেহ জীবিত। এবং এরা এককোষী অথবা মাইসিলিয়াম, এদের দেহটা মাইসিলিয়াম বলা যায়। কিন্তু মাইসিলিয়ামটা কি জিনিস? যদি মাইসিলিয়ামের সংজ্ঞা আসে, আসলে মাইসিলিয়ামের সংজ্ঞা যদি ফানজাই রাজ্যের সূত্রাকার এবং শাখান্বিত দেহকে সাধারণত বলা হয় মাইসিলিয়াম। এরপরে অবশ্যই নিউক্লিয়াস উপস্থিত আছে, নিউক্লিয়াস সুগঠিত নিউক্লিয়াস উপস্থিত আছে। এরপরে এই ফানজাইয়ের যে ছত্রাকের কোষপ্রাচীর সাধারণত কাইটিন নির্মিত হবে, হ্যাঁ, খাদ্য গ্রহণ পদ্ধতি ঘটাবে, এবং এখানে নতুন একটা জিনিস স্পোর সৃষ্টি হবে এখানে, সেটা হচ্ছে হ্যাপ্লয়েড স্পোর দিয়ে এরা বংশবিস্তার করবে। উদাহরণ হিসেবে আমরা জানি পেনিসিলিয়াম বলতে পারি, ছত্রাক বলতে পারি, মাশরুম বলতে পারি, যাই হোক এগুলো হচ্ছে ফানজাইয়ের উদাহরণ, ফানজাই রাজ্যের উদাহরণ। এরপরে আমরা যে রাজ্যে যাবো সেটা হচ্ছে আমাদের পরিচিত রাজ্য প্লান্টি। অর্থাৎ প্লান্টি মানে প্লান্ট মানে উদ্ভিদ, আর উদ্ভিদ মানেই সালোক সংশ্লেষণ। অতএব আমরা বলতে পারি যে প্রকৃত নিউক্লিয়াসযুক্ত সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ হচ্ছে এই প্লান্টি। এখানে ভ্রূণ সৃষ্টি হবে এবং এদের টিস্যুতন্ত্র, উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান থাকবে, হ্যাঁ। তারপরে আমরা আরও বলতে পারবো এই প্লান্টি রাজ্যের আরও কিছু শ্রেণীবিভাগ আছে, এবং এখানে বলা আছে আমাদের বই পাঠ্যবই দেওয়া আছে মশবর্গ, ফার্নবর্গ, নগ্নবীজি এবং আবৃতবীজি। আসলে একটু জানে তোমার ধারণা নেওয়া, তোমাদের যদিও তোমরা আগের ক্লাসে ওগুলো পড়ে দিতে তোমাদেরকে মশবর্গটা কী আসলে, যে সকল উদ্ভিদের দেহ কাণ্ড এবং পাতা বিভাজিত করা যায় এবং মূল অনুপস্থিত, এই মূলের পরিবর্তে রাইজোয়েট থাকে, সেটা হচ্ছে মশবর্গ। এরপর আমরা বলবো ফার্নবর্গটা কি? আচ্ছা, তার আগে মশবর্গের ইংরেজিটা বলে নিই, এটা ব্রায়োফাইটা, ইংরেজিতে বলা হয় ব্রায়োফাইটা। আর ফার্নবর্গ হচ্ছে টেরিডোফাইটার সঙ্গে আমরা বিভাগ দিতে পারি যে সমস্ত উদ্ভিদের দেহ মূল কাণ্ড এবং পাতা বিভাজিত করা যায়, সেটা হচ্ছে ফার্নবর্গ উদ্ভিদ বা টেরিডোফাইটা, যেমন ঢেঁকি শাক। এরপরে আমরা বলবো নগ্নবীজি, এটার ইংরেজি নাম হচ্ছে জিমনোস্পার্মি। এই নগ্নবীজি সংক্রামক বিভাগে যে সমস্ত উদ্ভিদের ফুলের ডিম্বাশয় থাকে না এবং ডিম্বগুলো উন্মুক্ত অবস্থায় নগ্ন অবস্থায় থাকে, তখন সেটাকে আমরা বলবো নগ্নবীজি উদ্ভিদ, এবং এদের ডিম্বটা কিন্তু বীজে পরিণত হয়, হ্যাঁ, যেমন সাইকাস, পাইনাস ইত্যাদি। এরপরে আমরা বলবো আবৃতবীজি উদ্ভিদ।
আবৃত যেটা হচ্ছে যে সমস্ত উদ্ভিদের ডিম্বাশয়ে ডিম্বকগুলো সাধারণত থাকে, হ্যাঁ, এবং ডিম্বাশয় ফলে পরিণত হয়, সেটা হচ্ছে তো আবৃত উদ্ভিদ। যেমন আবৃত উদ্ভিদের আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে একবীজপত্রী, একটা হচ্ছে দ্বিবীজপত্রী। যে সমস্ত উদ্ভিদের একটা মাত্র বীজপত্র থাকে তাকে একবীজপত্রী বলে, তারপর দ্বিবীজপত্রী এইভাবে সময় দেবো আমরা। একবীজপত্রীর উদাহরণ হচ্ছে ধান, হ্যাঁ, নারিকেল বলতে পারি, হ্যাঁ। দ্বিবীজপত্রী আম, কাঁঠাল তোমরা যা ইচ্ছা বলতে পারবো। এই হলো মোটামুটি তোমাদের এই প্লান্টের যে শ্রেণীবিভাগ বলা আছে, ধারণা দিলে তোমাদের মনে রাখবো, পরবর্তী তোমাদের কাজে লাগবে। এরপরে প্লান্টির মধ্যে সবুজ উদ্ভিদ শব্দ হিসেবে দিতে পারবো আমরা। এই মোটামুটি প্লান্টি রাজ্যের বৈশিষ্ট্য বর্ণনা। এরপরে যেটা আমরা বর্ণনা করবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ রাজ্য, সেটা হচ্ছে এনিমেলিয়া, মানে আমাদের ইউক্যারিওটাল সুপার কিংডমের আওতায় সর্বশেষ যে রাজ্যটা সেটা হচ্ছে এনিমেলিয়া। এদের আসলে আমরা বলবো নিউক্লিয়ার বিশিষ্ট এবং বহুকোষী প্রাণী, বহুকোষী, এবং এদের বড় বৈশিষ্ট্য হচ্ছে জড়কোষ প্রাচীর থাকবে না এদের, তারপরে কোষ ভবন থাকবে না, প্লাস্টিক থাকবে না। আর প্লাস্টিক না থাকার কারণে এরা হেটারোট্রপিক অর্থ হচ্ছে পরভোজী, মানে আমরা পরভোজী। তোমরা মনে করতে পারো আমরা পরভোজী হবো কেন, আমরা তো রান্না করে খাইতে পারি, কিন্তু আসলে না। পরভোজীটা হচ্ছে এই যে প্লাস্টিক না থাকার কারণে সালোকসংশ্লেষণ ক্ষমতা আমাদের নেই, এবং এই জন্য আমরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি না, এই জন্য এটা হচ্ছে পরভোজী। এখানে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান, যৌনজনন, মোটামুটি যৌনজনের মধ্যে প্রজনন সম্পন্ন করে, হ্যাঁ। এগুলো মোটামুটি তোমাদের অ্যানিমেলিয়া রাজ্যের বৈশিষ্ট্য, এবং আমরা বলতে পারবো যে মেরুদণ্ড অমৃতদণ্ড সকল জগৎ, মানে সকল পর্বগুলি এই অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্গত। এর আগে আমরা প্লান্টি রাজ্যের একটা কঠিন শব্দ তোমাদের বলে দেওয়া দরকার। প্লান্টি রাজ্যে আমরা দেখছিলাম যেখানে এদের যৌনজননটা অ্যানাইসোগোমাস ধরনের। আসলে অ্যানাইসোগোমাস হচ্ছে একটা যৌনজননের একটা টাইপ, ধরন। যাই হোক, এই অ্যানাইসোগোমাসটা হচ্ছে ভিন্নধর্মী দুটি গ্যামেটের মিলনের ফলে যে যৌনজনন সম্পন্ন হয় সেটা হচ্ছে অ্যানাইসোগোমাস। আর এখানে আরও আছে, যেমন আরও একটা টাইপ আছে আইসোগ্যামাস, সেটা হচ্ছে একই ধরনের দুটি গ্যামেটের মিলনের ফলে যৌনজনন সম্পন্ন হয়। আবার উগ্যামাস আছে, এগুলো তোমরা পরবর্তীতে আরও বড় ক্লাসে এগুলো শিখতে পারবা। যাই হোক, এই মোটামুটি তোমাদের এই জীবজগতের শ্রেণীবিন্যাসের বিন্যাসের সংক্ষিপ্ত আলোচনা। তোমরা এখান থেকে সৃজনশীল প্রশ্ন অবশ্যই হবে। কীরকম করে প্রশ্ন হবে, ধরো বিভিন্ন রাজ্য থেকে জীবের নাম দেওয়া হলো, এই জীবগুলোর বৈশিষ্ট্য লিখো, অথবা ঘতে গিয়ে হতে পারে, উচ্চতর দক্ষতা হতে পারে, এই রাজ্য থেকে ওই রাজ্য